তো এরপরে যে কন্টেন্টটা আমাদের কাছে আসে সেটা সব থেকে বলতে পারেন একটা মেন কোর্স, ভ্যাকসিনাইজেশন এবং ভ্যাকসিনের পক্ষে যে টেস্টটা করা হচ্ছে, কোভিডের পক্ষে যে টেস্ট করা হচ্ছে, উইচ ইজ কল্ড RT-PCR টেস্ট। তো সেই টেস্টের ব্যাপারে সম্পূর্ণরূপে আমাদের ডক্টর গৌতম দাস মহাশয়ের মতন আরেকজন প্রথিতযশা চিকিৎসক রয়েছেন, ডক্টর ভাস্কর চক্রবর্তী। ইনি ব্রিফ করবেন যে RT-PCR টেস্টটা কী এবং তার ফ্যাক্টস কী, মেটেরিয়ালস কী, সব কিছু মনোযোগ সহকারে শুনুন। খুবই সমৃদ্ধ একটি মনোজ্ঞ ভাষণ হতে বা বক্তব্য পরিবেশন করতে যাচ্ছেন। ওয়েলকাম টু ডক্টর ভাস্কর চক্রবর্তী, প্লিজ। ডক্টর অজয় হালদারকে ধন্যবাদ অনেক। উনি যেটা বলেছেন আমি সমর্থন করছি যে আমরা ভয় পেয়ে আছি, আমরা আসলে ভূত দেখছি, সারা পৃথিবী ভূত দেখছে, করোনা ভাইরাসের ভূত। কেন? সেটা হচ্ছে আমার বক্তব্য দিয়ে আমি বলার চেষ্টা করব। করোনা ভাইরাসে প্রশ্নটা উঠছে যে এত লাখ লাখ লোক ইনফেক্টেড হচ্ছে, এত লাখ লাখ লোক মারা যাচ্ছে, কোথায়, কিভাবে? দেখা যাক কী দিয়ে বোঝা যাচ্ছে যে করোনা ভাইরাসে ইনফেক্টেড হচ্ছে। একটা টেস্ট, সেটা হলো RT-PCR টেস্ট। দেখা যাক এই টেস্টটা সম্পর্কে আমরা কি জানি। RT-PCR টেস্ট দিয়ে আমাদের বলা হয় যে আমার করোনা হয়েছে, আপনার করোনা হয়েছে, কোভিড-19 নতুন নাম। তো RT-PCR টেস্টটা কতটা অ্যাকিউরেট সেটা নিয়ে আমরা একটু দেখতে চাই। একটা উদ্ধৃতি দিয়ে শুরু করছি। মার্ক উডহাউস, প্রফেসর মার্ক উডহাউস, UK গভর্নমেন্টের সিনিয়র সায়েন্টিফিক অ্যাডভাইজার, তিনি বলছেন যে এই লকডাউনের পরে ইতিহাস বলবে যে এটা হচ্ছে আমাদের একটা মনুমেন্টাল মিস্টেক। এই উক্তি উনি করছেন, কেন করছেন আমরা একে একে দেখব। একটা জীবাণু যদি আমাদের সংক্রমিত করতে চায়, জীবাণুটা সংক্রমিত করেছে কি না সেটা বোঝার জন্য রবার্ট কক সাহেব 1890 সালে একটা 4টে শর্ত দিয়েছিলেন। এই 4টে শর্ত পূরণ করলে তবেই তখন বলা হতো যে হ্যাঁ এই সংক্রমণটা এই জীবাণুর জন্য হয়েছে। পরে এই কক্স পস্টুলেট বলা হয়, এই শর্তগুলো পরে মডিফাইড হয়, 8টা হয়। তার কারণ হচ্ছে মূলত ভাইরাস তখন জানা ছিল না, ভাইরাস যখন এসছে ভাইরাসকে এই সংক্রমণকারী জীবাণুদের মধ্যে ইনক্লুড করার জন্য এই আরও 4টে শর্ত তৈরি করা হয়। এবার দেখি আমরা করোনা ভাইরাস নিয়ে যে প্রথম পেপারটা হয়, পেপার লিখেছিলেন ঝু না বা না ঝু, কিভাবে বলেন জানি না। পেপারটা পাবলিশড হয়েছিল নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন। তাতে পরিষ্কার বলেছেন যে কক্স পস্টুলেট বা কক্স সাহেবের শর্তগুলো মানা হচ্ছে না, অর্থাৎ সেই শর্ত মেনে এই ভাইরাসটা যে এই রোগটা করেছে সেটা বলা যাচ্ছে না। দেখুন নিচে রেফারেন্সটা দেওয়া আছে। এরপরে আরও একটা আর্টিকেল বেরিয়েছিল জার্নাল অফ মেডিকেল ভাইরোলজি, লু এইচ বা এইচ লু, তিনিও বলছেন, পরিষ্কার এই উক্তিটা দিয়েছেন সেখানে, দ্য ডেটা কালেক্টেড সো ফার ইজ নট এনাফ টু কনফার্ম দ্য কজাল রিলেশনশিপ। কার্যকারণ সম্পর্ক বোঝা যাচ্ছে না এই সংক্রমণ এবং ভাইরাসের মধ্যে। এইটা 2020 সালের একটা পেপার, একটা গবেষণাপত্র। তারপরে আমরা দেখি, এ তো দুটো দেখলাম যে
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন আর জার্নাল অফ ভাইরোলজি, সেইখানে এই দুটো বক্তব্য দিয়েছেন। এবারে আমরা একটু টাইম লাইনটা দেখি। আমরা আবার চালু করছি। টাইম লাইন মানে হচ্ছে এই যে আরটিপিসিআর টেস্টের টাইম লাইন নয়, এটা হচ্ছে এই কোভিড ভাইরাসের আরটিপিসিআর টেস্টটা, সেইটার টাইম লাইন কবে কি হলো। আপনারা এই তথ্যগুলো দেখলে মনে হবে বোধহয় যে ডেটগুলো একটু ভুল হলো। না, ডেটগুলো ভুল হয়নি, ঠিকই হয়েছে। 17ই জানুয়ারি WHO রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে যে হ্যাঁ, এই টেস্টটা দিয়ে করোনা ভাইরাস ডায়াগনোজ করা যায়। 21শে জানুয়ারি 2020 এই সংক্রান্ত গবেষণাপত্রটা প্রকাশ হয়নি, পেশ করা হয়েছে 21শে জানুয়ারি। তাহলে 17ই জানুয়ারি কী করে WHO রেকমেন্ডেশন দিল? নিশ্চয়ই আগে পাঠানো হয়েছিল তার কাছে পেপার। তার মানে একটা গবেষণাপত্রে প্রকাশ হওয়ার আগে WHO এটাকে মান্যতা দিয়ে দিল যে এটা দিয়ে করোনা ভাইরাস ডিটেকশন করা যায়। 21শে জানুয়ারি এটা পেশ করা হলো, 22শে জানুয়ারি পেপারটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। এখানে একটা জিনিস বলি, যে কোনো গবেষণাপত্রর একটা পিয়ার রিভিউ বলে একটা ব্যাপার থাকে। পিয়ার রিভিউ মানে যে কোনো একটা গবেষণাপত্র হলো, সেটা মানে প্রাথমিকভাবে সেটা নিয়ে আলোচনা করা যাবে কি না, সেটা লোকে পড়বে কি না, সেটা আগে দেখে নেওয়া হয়। মানে বিখ্যাত বিজ্ঞানীরা তারা হচ্ছে এইটাকে হচ্ছে যাচাই করেন, সেই গবেষণাপত্রটা করে তারপরে সেটা কোনো একটা জার্নালে পাবলিশড হয়। তার মানে একদিনের মধ্যে সেই পিয়ার রিভিউটা হয়ে গেল, তার মানে হয়নি আর কি। 23 তারিখে এটা অনলাইন হয়ে গেল, 23শে জানুয়ারি 2020 অনলাইন হয়ে গেল। তারপরে দেখুন, এই সময় পর্যন্ত ডক্টর গৌতম দাস বক্তব্য রাখার সময় বলেছিলেন যে চায়না ঘোষণা করেছিল যে আমাদের কাছে জিনোমটা রয়েছে, কিন্তু তারা পাবলিশ করেনি। 16ই মার্চ 1.5 মিলিয়ন আরটিপিসিআরের টেস্ট কিট 2 মাসের মধ্যে 17ই জানুয়ারি WHO এটার মান্যতা দিয়েছে, আর 16ই মার্চ 1.5 মিলিয়ন টেস্ট কিট আরটিপিসিআরের, সেটা সারা পৃথিবী জুড়ে 120টা দেশে পাঠানো হয়েছে। মানে তৈরি হয়েছে, তার কোয়ালিটি কন্ট্রোল হয়েছে, তার মানে প্যাকিং হয়ে পাঠানো হয়ে গেছে, রেডি সব। এর পেছনে যেটা আছে সেটা নিয়ে আমরা অনেক কিছু ভাবতে পারি, বলতে পারি, তারও একটা ইতিহাস আছে, সেটাতে আমি এই মুহূর্তে যাচ্ছি না। অ্যালিগেশন অফ ফ্রড, কিসের বিরুদ্ধে অ্যালিগেশন অফ ফ্রড? ক্রিশ্চিয়ান ডস্টেন আর ওনার আরেকজনের নাম হলো ক্রিশ্চিয়ান ডরস্টেনের আরেকজনের নাম হলো করম্যান ডরস্টেন পেপার বলা হয় এই গবেষণাপত্রটা। তার বিরুদ্ধে 23 জন সায়েন্টিস্ট, তাদের মধ্যে দেখুন মূল নামগুলো আমি দিয়েছি এখানে: ডক্টর পাইটার বর্গার, প্রফেসর ডক্টর উলরিক কিলমার, প্রফেসর ডক্টর ক্লস টিগার, প্রফেসর ডক্টর মাকোতো ওহাশি অ্যান্ড প্রফেসর ডক্টর হেনরিচ উলরিচ। এরা সবাই 10টা পয়েন্ট আইডেন্টিফাই করেছেন এবং বলেছেন যে পেপারটা ভুল বলেননি, বলেছেন ফ্রডিউলেন্ট কেন বলেছেন? অর্থাৎ মিথ্যা পেপারটা, মানে ইচ্ছে করে ভুল বলা হয়েছে। ফ্রডিউলেন্ট পেপার কেন বলা হয়েছে? ফ্রডিউলেন্ট পেপার বলা হয়েছে তার কারণ একটা উক্তি, মানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে একটা উক্তি আপনাদের তুলে দিচ্ছি সেই পেপারটা থেকে। এই যে পেপারটা থেকে যে উক্তিটা আমি তুলে দিচ্ছি, তার
সোর্সটা আমি আপনাদের দেখাবো। উক্তিটায় কি বলছে? বিফোর পাবলিক রিলিজ অফ ভাইরাস সিকোয়েন্সেস ফ্রম কেসেস অফ 2019 NCOV, মানে নতুন করোনা ভাইরাসের জিন সিকোয়েন্সটা পাওয়ার আগে, মানে পাবলিকলি পাওয়ার আগে, উই রিলাইড অন সোশ্যাল মিডিয়া রিপোর্টস। মানে আপনার হোয়াটসঅ্যাপে, ফেসবুকে এসব জায়গায় পেয়েছে নাকি তারা জিন সিকোয়েন্স। তারপরে আর কি বলছে? উই দাস অ্যাজিউমড, ভেবে নিলাম আমরা যে সার্স রিলেটেড কোভিড, সার্স রিলেটেড করোনা ভাইরাস এই আউটব্রেকটার জন্য দায়ী। আমরা অ্যাজিউম করে নিয়েছি, কারুর কাছে প্রশ্নর উত্তর দেওয়ার দায় নেই, কিছু প্রমাণ করার দায় নেই, আমরা অ্যাজিউম করে নিয়েছি। আচ্ছা, এইটার আমি এখন এই প্রেজেন্টেশনটা থেকে একটু বন্ধ করে এটার অরিজিনাল পেপারটা আপনাদের দেখাচ্ছি। এই যে লেখাটা আমি আপনাদের দেখাচ্ছি, সেই লেখাটা যে সত্যিই সেই পেপারটায় আছে সেটা আপনাদের আমি সামনে আনছি। দেখুন, এই হচ্ছে ইউরো সার্ভিলিয়েন্সের পত্রিকায় প্রকাশিত ডরস্টেন পেপার, করম্যান ডরস্টেন পেপার। সেই করম্যান ডরস্টেন পেপারের রেজাল্টস বলে যে অংশটা, সেইখানে হচ্ছে এটা বলা হয়েছে। আমি একটু বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, পড়ে দিচ্ছি এখান থেকে। এই হলো আপনাদের পেপার, সেখানে লিখছে ওই একই কথাটা যেটা তুলে দিয়েছিলাম। বিফোর পাবলিক রিলিজ অফ ভাইরাস সিকোয়েন্সেস from cases of NCOV, we relied on social media reports announcing detection of SARS-like virus. এই হলো আপনাদের সেই পেপার। রিট্রাকশন ওয়াচ বলে একটা সংস্থা আছে, কিছু পেপার আছে তারা লক্ষ্য রাখে যে এরকম কোনো ফ্রডিউলেন্ট পেপার বা অন্য কোনো কারণে কোনো পেপার, কোনো গবেষণাপত্র রিট্র্যাক্ট করা হয়েছে কিনা। ড্রস্টেনকে 23 জন বিজ্ঞানী যে চিঠি দিয়েছিলেন, ইউরো সার্ভেইলেন্স পত্রিকাকে যে চিঠি দিয়েছিলেন, তার কোনো উত্তর ড্রস্টেন দেননি। কিন্তু WHO দেখেছিল যে এখানে একটা গণ্ডগোল ধরা পড়ে গেছে, তো তার জন্য WHO একটা রিট্রাকশন করেছিল। কীরকম রিট্রাকশন করেছিল? WHO যে ইনফরমেশন নোটিশ নাম্বার 2020/05, সেখানে তারা বলছে, অ্যাজ ডিজিজ প্রিভ্যালেন্স ডিক্রিজেস দ্য রিস্ক অফ ফলস পজিটিভ ইনক্রিজেস। মানে যখন ডিজিজটা দেখা যাবে যে কম আছে জনগোষ্ঠীতে, তখন ফলস পজিটিভ বেশি হবে। মানে আপনার ডিজিজ নেই অথচ টেস্টটা দেখাবে যে ডিজিজ আছে। তার মানে যখন রোগটা সত্যিই দেখা গেছিল যে কম ছিল, সেই সময় যে টেস্টগুলো করা হচ্ছিল সেগুলো বেশি বেশি দেখিয়েছে টেস্ট, তারপরে তো টেস্টটা বেড়ে গেছে, তার মানে তারপরে পজিটিভ রেজাল্টগুলো বেড়ে গেছে। তাহলে এটা একটা ফ্রডিউলেন্ট হলো কি হলো না? যে কোনো টেস্টের সেটা সেন্সিটিভ কত, স্পেসিফিসিটি কত, এই সমস্ত বোঝার জন্য, টেস্টটা ভালো কি মন্দ বোঝার জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। এই SARS-CoV-2 এর জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হলো ভাইরাসটাকে মাইক্রোস্কোপের তলায় দেখা, ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় ভাইরাসটাকে দেখা যে এটা আদৌ ভাইরাসটা কি না। টি জেফারসন বলছেন যে এইটা হচ্ছে, এই ভাইরাস আইসোলেট করা না গেলে এই টেস্টটা গোল্ড স্ট্যান্ডার্ড বলা যাবে না। এবারে VM করম্যান, ডরস্টেন এবং করম্যান পেপারের VM করম্যান, তিনি নিজে আবার পরে একটা পেপার লিখেছেন, সেখানে লিখছেন, সেই পেপারটার নাম হচ্ছে ডিটেকশন অফ 2019 নভেল করোনা ভাইরাস। সেই পেপারে লিখছেন তিনি যে ভাইরাস আইসোলেটস or samples from infected patients have so far not become available.
কোনো ভাইরাস দেখা যায়নি, ভাইরাসকে আইসোলেট করে বার করা যায়নি। তাহলে আমরা কিসের টেস্ট করছি? এটা আরটিপিসিআরটা কিসের টেস্ট? টেস্টটা হলো আরএনএ ভাইরাস, তার সেই আরএনএ ভাইরাসের যে জিন সিকোয়েন্সটা, আরএনএটা, তাকে আমরা ডিটেক্ট করছি। সেই জিন সিকোয়েন্সটা সেই ভাইরাসের কি না, SARS-CoV-2 এর কি না, না অন্য কোনো ভাইরাসের, সেইটা আমরা দেখব। জুলাই 2020-তে সিডিসি বলছে যে কোনো ভাইরাস আইসোলেট নেই। জুলাই 2020 কিন্তু তখন জোর কদমে আমাদের মানে পুরো করোনার মানে দিনকে দিন গ্রাফ বাড়ছে আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আরটিপিসিআর টেস্টটা খুব সেন্সিটিভ টেস্ট। এটা আরএনএ ভাইরাসকে ডিটেক্ট করে না, আরএনএ সিকোয়েন্সকে ডিটেক্ট করে, মানে জিনের সিকোয়েন্সকে ডিটেক্ট করে। এই জিনের সিকোয়েন্সটাকে ধরতে গেলে সে করে কি, যে কোনো জিন সিকোয়েন্সটাকে এ পজিটিভ দেখাতে পারে। পলিমারেজ চেইন রিয়াকশন, আরটিপিসিআরটা তো হচ্ছে 2019-এর এই নতুন করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাসের জন্য টেস্টটা তৈরি হয়েছিল। এই পলিমারেজ চেইন রিয়াকশন টেস্টটা যিনি তৈরি করেছিলেন, কেরি মুলিস, তিনি 83-তে এটা তৈরি মানে আবিষ্কার করেছিলেন এবং 1993-তে তার জন্য নোবেল পুরস্কার পান। তিনি বলেছিলেন যে এইটা বেসিক্যালি একটা ম্যানুফ্যাকচারিং এবং রিসার্চ টুল, কোনো ডায়াগনস্টিক টুল নয়। কোনো ডায়াগনোসিসের জন্য এই মানে টেস্টটা তৈরি হয়নি। প্রাইমারি ফাংশনটা কি এটার? এই যে উনি তৈরি করেছিলেন ডিএনএর জন্য, এটা এখন আরএনএর জন্য তৈরি করা মানে হয়, করা হয়। উনি যে ডিএনএর জন্য তৈরি করেছিলেন, উনি এটা ডিএনএটাকে মাল্টিপ্লাই করার জন্য অনেকবার অনেক এক ছোট্ট অল্প ডিএনএ স্যাম্পল থেকে অনেক ডিএনএ স্যাম্পল পাওয়ার জন্য এই টেস্টটা তৈরি হয়েছিল, কোনো ডায়াগনস্টিক টেস্ট হিসেবে নয়। কিন্তু এই যে টেস্টটা আছে এর একটা সিটি ভ্যালু আপনারা শুনে থাকবেন হয়তো, এটাকে বলে সাইকেল থ্রেশহোল্ড ভ্যালু। এই সাইকেল থ্রেশহোল্ড ভ্যালু প্রত্যেকটা কিটের জন্য ডিফারেন্ট, এক একটা কিটের জন্য এক এক রকম, এবং সেটা মানে ডিপেন্ড করে যে কিট ম্যানুফ্যাকচারার যে এই যে তার ওপরে ডিপেন্ড করে। এই কিটের স্ট্যান্ডার্ড সারা পৃথিবীতে এক নয়, বা যদি এক নাও হয়, WHO বা এরকম কোনো সংস্থা এটা বলতে পারতো যে পৃথিবীর এই জায়গায় এটা এই ভ্যালু হবে, পৃথিবীর অমুক জায়গায় সেই ভ্যালু হবে, সেরকম কোনো স্ট্যান্ডার্ডাইজেশনও কিন্তু নেই। রিসেন্টলি দেখা গেছে যে 24-এর বেশি যদি এই সিটি ভ্যালু হয়, তাহলে এটা কোনো লাইভ ভাইরাস বা ইনফেক্টিভ ভাইরাস, মানে যেটা সংক্রমণকারী ভাইরাস, ডিটেকশন করতে পারে না। ভাইরাস তো করেই না ডিটেকশন, এই সংক্রমণকারী ভাইরাসের জিন সিকোয়েন্স সেটা ডিটেক্ট করতে পারে না। সেটা 24-এর বেশি যদি ভ্যালু হয়, এটা একটা পেপারে এরকম মন্তব্য আছে। যদি 24-এর বেশি হয় তাহলে কি করবে? তাহলে বলতে হবে যে অন্যান্য জায়গা থেকে এটা পজিটিভ দেখাচ্ছে। কি কি জায়গা থেকে হতে পারে? অন্য করোনা ভাইরাস, অন্যান্য ভাইরাস, ভাইরাস ছাড়া অন্য জীবাণু, অথবা নিজের শরীরের সেলের কিছু জঞ্জাল, সেল ডেব্রি। সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, আমেরিকা, চায়না, অনেক জায়গায় অফিস টফিস আছে, মূলত আমেরিকার সংস্থা। সিডিসি 40-এর কাছাকাছি একটা ভ্যালুকে অ্যাকসেপ্ট করে।
কানাডাতে এই ভ্যালুটা হচ্ছে 33 থেকে 45। এই দেখুন নিচে একটা ওয়েস্টফ্যালিয়ান টাইমস বলে একটা পেপার, সে অভিযোগ করেছে যে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী 90% অফ কানাডার যে সমস্ত কেস দেখা যাচ্ছে 90% সেগুলো হচ্ছে ফলস পজিটিভ। এটা হচ্ছে ওয়েস্টফ্যালিয়ান টাইমস, এরা অভিযোগ করেছে। কেরি মুলিস কি বলেছিলেন? কেরি মুলিস বলেছিলেন যে ডিএনএ বা আরএনএ এটাকে মানে বহুবারে মাল্টিপ্লাই করতে পারে এই পিসিআর টেস্টটা, পলিমারেজ চেইন রিয়াকশন। চেইন রিয়াকশন যদি বিজ্ঞানের ছাত্র কেউ থাকেন জানেন যে চেইন রিয়াকশনে মাল্টিপ্লিকেশন হয় অনেক বেশি। অ্যাটম বোমার ক্ষেত্রে ইউজ হয়েছিল কোনো সময়। তো সেই চেইন রিয়াকশন করে এই ডিএনএ বা আরএনএকে মাল্টিপ্লাই করা হয় প্রচুরবার, এবং এটা হচ্ছে একটা এই যে ভাইরাল লোড, এর যে ভাইরাল লোডটা এটা কোনো ইনফেক্টিভ ভাইরাসকে ডিটেক্ট করতে পারে না। সংক্রমণ করছে যে সেরকম কোনো ভাইরাসকে ডায়াগনোজ করতে পারে না। এটার পেপারটার নাম হচ্ছে কোয়েশ্চেনিং দ্য HIV/AIDS হাইপোথিসিস। এটা গুডসন পি বলে একজন, তার পেপার। রিসেন্ট একটা পেপারে হচ্ছে ওই কেরি মুলিসের এই কথাটা হচ্ছে বুলার্ড তিনিও হচ্ছে সমর্থন করে বলেছেন যে RT-PCR টেস্ট ডিটেক্টস RNA, নট দ্য ইনফেকশাস ভাইরাস। সংক্রমণকারী জীবাণুকে সে ডায়াগনোজ করে না, সে বার করতে পারে না। সে বার করতে পারে হচ্ছে তার জিন সিকোয়েন্সের একটা অংশ খালি, সেই জিন সিকোয়েন্স অন্য জায়গাতেও থাকতে পারে। সবশেষে বলি সিডিসির কিছু মন্তব্য। সিডিসি প্রথমত কি বলছে? দ্য প্রেজেন্স অফ ভাইরাল RNA ইন দ্য স্যাম্পল might not indicate the presence of infectious virus। মানে ভাইরাসের স্যাম্পলের মধ্যে যদি ভাইরাসের RNA-টা পাওয়া যায় তার মানে এই নয় যে একটা সংক্রমণকারী ভাইরাস সেই স্যাম্পলটার মধ্যে আছে। Presence of viral RNA does not necessarily imply that SARS-CoV-2 is the causative agent of COVID-19। এটাও সেখানে বোঝা যায় না যে COVID-19 যে রোগটা বা যে রোগটাকে বলা হচ্ছে COVID-19 তার সংক্রমণকারী জীবাণু, তার যে সেই রোগটা ঘটিয়েছে যে জীবাণু, সেটা যে SARS-CoV-2 তার কোনো মানে নেই, সেটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না, সিডিসি বলছে। The test cannot rule out diseases caused by other bacterial or viral pathogens। মানে অন্যান্য ভাইরাস এবং ব্যাকটেরিয়া দিয়ে যে এই সংক্রমণটা হয়নি সেটা এই টেস্টটা বলতে পারে না। The test is not suitable for screening blood and blood products। ব্লাড, রক্ত সংক্রান্ত এবং রক্তর কোনো জিনিসে এই টেস্টটা করা যাবে না। এবারে দেখুন টেস্টটা কি বলছে। ইফ দ্য ভাইরাস মিউটেটস ইন দ্য প্রিডিটারমিন্ড টার্গেট রিজিয়ন দ্য টেস্ট ইজ ইনভ্যালিড। মানে যে অঞ্চলে এই ভাইরাসের মিউটেশন পাওয়া যাবে, মিউট্যান্ট স্ট্রেন পাওয়া যাবে, সেই ভাইরাস সেই অঞ্চলে এই টেস্টটা ইনভ্যালিড, এই টেস্টটা করার কোনো অর্থ হয় না। আর বলছে কি অপটিমাম টাইম টু ডিটেক্ট পিক ভাইরাল লেভেলস ডিউরিং অ্যান ইনফেকশন হ্যাজ নট বিন এস্টাবলিশড। মানে বলছে যে কতদিনে যে এই টেস্টটা পজিটিভ হয় সেইটার কিছু আমরা বলতে পারছি না। এই এতগুলো আমি বলবো ইন্ডিক্টমেন্ট, একদম এতগুলো হচ্ছে অভিযোগ সিডিসি করছে এই টেস্টটার সম্পর্কে। রেফারেন্স আছে, আপনারা দেখে নিতে পারেন। রেফারেন্সটা আপনারা সেখানে গিয়ে ওই সাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন।
আমার এখানে একটাই বক্তব্য যে আপনারা তো ম্যাজিক আয়না দেখেছেন। ম্যাজিক আয়নাটা দেখলে হচ্ছে তাতে আমার মুখটা ডিস্টর্টেড দেখায়, আমার মুখটা বিকৃত দেখায় একরকম। কোনোটা হচ্ছে এরকম মানে বেঁকানো আর কি, কোনোটা এইদিকে বেঁকানো, কোনোটা এইদিকে বেঁকানো, এরকম কনভেক্স কনকেভ সেগুলো আয়না হয়। তো তাই দিয়ে আমরা আমাদের হচ্ছে বিকৃত মুখটা দেখি। তো এই টেস্টটা দিয়েও আমরা আমাদের বিকৃত অবস্থাটা দেখছি, আমাদের রোগাক্রান্ত ভীত অবস্থাটা দেখছি। তো সেটা নিয়ে কি করব আমরা, সেটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কিন্তু এই আরটিপিসিআর টেস্টের বিষয়টা হচ্ছে এইটাই। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর ভাস্কর চক্রবর্তী, থ্যাংক ইউ। আপনি আমাদের অনেক এনরিচড করলেন এনটিপিসিআর টেস্ট সম্বন্ধে বলে।